ডিম মুরগির সরকার নির্ধারিত দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। বাজার বাস্তবতায় যৌক্তিক নয় নতুন দর দাবি ব্যবসায়ীদের। মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বলছে অধিদপ্তর। সুনামগঞ্জ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। মানিকগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মানিকের সম্পদের পাহাড় গড়েন নিজস্ব বাহিনীও। এবং পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া, আজ থেকে ছুটির দিনও চলবে মেট্রো রেল। বিকেলে খুলছে কাজীপাড়া স্টেশন, চাহিদার অনুযায়ী বাড়বে চলাচলের সময়সীমা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে কথা হয়েছে এবং এ ব্যাপারে আমরা আজকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরেছি এবং এখানকার যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। এখানকার সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সিদ্ধান্তটা আসতে চলেছে, যদি বিজ্ঞপ্তি আকারে আসে সেই ক্ষেত্রে তারা এই যে সিদ্ধান্তকে সেটাকে সাধুবাদ জানাবে। কারণ দীর্ঘদিন ধরে অনেকেই অভিযোগ তুলেছেন যে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা কোনোভাবেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে করা সম্ভব নয় এবং সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শের সঙ্গে যায় না। সুতরাং সেই জায়গা থেকে অনেক শিক্ষার্থী এই গতকালকে যে সিন্ডিকেট সভার আলোচনা, সেই আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যত দ্রুত সম্ভব এটা যদি বিজ্ঞপ্তি আকারে চলে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ধরনের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় মাঝে মাঝে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে, সেই অস্থির পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসবে আর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। এছাড়া কিছু কিছু মানুষের মধ্যে ভিন্ন মতও আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ আবার এটাও বলছিলেন যে ছাত্র রাজনীতি একদম ঢালাওভাবে বন্ধ না করে একটু বিচার বিবেচনা করে যাতে ছাত্ররা ভবিষ্যতে দক্ষ নেতা হিসেবে গড়ে উঠতে পারে এবং দক্ষ নেতৃত্ব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই বের হয়ে যায়, সে ব্যাপারেরও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই মুহূর্তে। এছাড়া শিক্ষক রাজনীতি নিয়েও আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে ছাত্র রাজনীতি নিয়ে সিদ্ধান্ত আসতে চলেছে এমন একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে অথবা আলোচনা হয়েছে, শিক্ষক রাজনীতির ব্যাপারটা আসলে কি হবে। সেক্ষেত্রে সাধারণ ছাত্রদের মধ্যে অনেকের প্রতিক্রিয়া এমন ছিল, যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় তাহলে শিক্ষকদেরও এ ধরনের দলীয় রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। কাউকেই শিক্ষকরা কখনোই রাজনীতির সঙ্গে জড়িত হতে পারবেন না বলে অনেক শিক্ষার্থী কিন্তু এইরকম দাবি তুলেছেন এবং বলছেন ক্যাম্পাসে একটি সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ সবাই যদি একত্রে কাজ না করে তাহলে কোনোভাবেই একটি সুন্দর ক্যাম্পাস এবং ভবিষ্যৎকে একটি সুন্দর রাজনীতি উপহার দেওয়া সম্ভব না। সুতরাং ক্যাম্পাসের যে রাজনীতি যদি হয় সেটা কোনোভাবেই দলীয় হওয়া চলবে না এবং এখান থেকে নেতৃত্ব বের করে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা কিভাবে করবে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই ঠিক করতে হবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। থানা চালু হলেও পুরোদমে তৎপর হয়নি পুলিশ। এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাহিনীটির ইমেজ সংকটকে। এতে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তার সব ক্ষেত্রে বিরাজ করছে বিশৃঙ্খলা। তবে পুলিশ সদর দফতরের ভাষ্য, জনগণ যত সহযোগিতা করবে তত দ্রুত মনোবল ফিরবে মাঠ পর্যায়ের পুলিশের। শরীফ রবিলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। কেমন কাণ্ড, তাও আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা, তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ি সিঙ্গেল অনেক জ্যাম ছিল, তো ফ্লাইওভারে গোলাপ পর্যন্ত। পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইবে, ঝামেলা হইবে না, এখানে উপরে দিয়ে আই পড়ছে। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে। সাথে আছে প্যাডেল চালিত রিক্সা ভ্যান, কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলে না, আটকাও না, ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না।
এদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের ১.৫ মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে। সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর ৫০টি থানায় জিডি দায়ের হয় ১৫,৫০০। চলতি মাসে এখন পর্যন্ত যা ৩ ভাগের ১ ভাগ মাত্র। অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে, তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন, এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা, জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। ডিম মুরগির দাম নির্ধারণ নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও প্রাণী সম্পদ অধিদপ্তর। উৎপাদক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দাম শুধু কাগজে কলমে সম্ভব, বাজার বাস্তবতায় তা যৌক্তিক নয়। এই মূল্য তালিকা মেনে কেনাবেচা করলে লোকসানে পড়তে হবে তাদের। তবে অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আইন ও বাস্তবতা আমলে নিয়েই নির্ধারণ করা হয়েছে দাম, নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের মতামত। আর অর্থনীতিবিদরা বলছেন, গড়পড়তা দাম নির্ধারণ না করে চাহিদা ও যোগানের হিসাব বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে নজর দিতে হবে। ফরহাদুর রহমানের রিপোর্ট। 15 সেপ্টেম্বর ডিম, ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখানে উল্লেখ রয়েছে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রয় মূল্য। তবে সেই দামে কি এসব পণ্য বাজারে পাওয়া যাচ্ছে? এই রেট আমি তো পাইতেছি না, তখন আমি বাধ্য বেশি দিয়ে কিনতে হয়েছে। যদি আমরা ওইটা ক্রয় করতে পারি ওই রেটে, তাইলে আমরা নিশ্চয়ই আমরা এখানে কম রেটে বিক্রি করতে পারবো। এবার দেখব কৃষি বিপণন আইনে একজন উৎপাদক, পাইকার ও খুচরা বিক্রেতা কত মুনাফা করতে পারবেন, আর দাম বেঁধে দিয়ে কত লাভ করার সুযোগ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বেঁধে দেওয়া মূল্য তালিকা হিসাবে 1000 ব্রয়লার মুরগি পালনে 1,60,870 টাকা বিনিয়োগ করে মাসব্যাপী নানা ঝুঁকি মোকাবেলা করে একজন খামারি মুনাফা করতে পারবেন 5% হারে, টাকার অঙ্কে যা দাঁড়ায় মাত্র 8,040 টাকা। অথচ বিপণন আইনে 25% পর্যন্ত লাভ করার অধিকার রাখেন উৎপাদক। বাজারের মেকানিজম না জেনে যদি মন গড়া মূল্য নির্ধারণ করা হয়, ক্ষতিগ্রস্ত আমরা প্রান্তিক খামারিরা। এরপর সেই মুরগি কিনে খুচরা পর্যায়ে বিক্রির আগে পরিবহন ও দোকান ভাড়া এবং কর্মচারী বেতন, ওয়েট লস, মৃত্যু, আড়তদারের কমিশন সব হিসাব মেলাতে কেজিতে 2 টাকা 84 পয়সা ব্যয় ধরে মোট দামের উপর একজন পাইকার লাভ করতে পারবেন শতকরা 50 পয়সা। এখানে সর্বোচ্চ 15% মুনাফা করার অধিকার দিয়েছে কৃষি বিপণন আইন। ডিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই চিত্র। ব্যবসায়ীদের মতে এই হিসাব শুধু খাতা কলমেই মেলানো সম্ভব। অথচ কৃষি বিপণন অধিদপ্তর বলছে, আইন ও বাস্তবতা মিলিয়ে ঠিক করা হয়েছে মূল্য মুনাফা। দেশের সিচুয়েশনের কারণে কোনো শস্যের এই যে সরবরাহ বা বিপণন এই জায়গাটাতে হ্যাম্পার্ড হয়, সেই জন্যই আমরা এই যে প্রজ্ঞাপিত শস্য ঘোষণা করতে পারি চাইলে যে কোনো শস্যকে, এবং সেই শস্য সম্পর্কিত যে কোনো বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারি। বাজার বাস্তবতার সঙ্গে না মিললেও দাম নির্ধারণের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে বলেও জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। কৃষি বিপণন অধিদপ্তর এটা ম্যান্ডেট তারাই করেছেন, তারা সকলের সাথে বসে ক্যালকুলেশন করে একটু সময় নিয়ে করেছেন, করে এটা দিয়েছেন। আমরা এটাকে শুধু অয়েল সার্কুলেট করে দিয়েছি। এমন অবস্থায় দাম বেঁধে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ না করে চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই দাম নির্ধারণ করে দেওয়ার কারণে দামটা কিন্তু বেড়ে গেল। মুনাফা এইভাবে বেঁধে দিলে এটা কাজও করবে না। অটোমেটিক্যালি যারা প্রোডিউসার তারা কিন্তু নিজেদের মুনাফাটা সিকিউর করবেন, এবং একই সঙ্গে যারা এখানে পাইকারি ব্যবসায়ী তারাও এই একইভাবে তাদের মুনাফাটা সিকিউর করে নেবেন। যোগান ঘাটতির হিসাবে শুধু ডিম মুরগি নয়, মাসের পর মাস চেষ্টা করেও সম্ভব হয়নি নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রিও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত 10:30টার দিকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি হিজল করজ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনিও অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান। এর মধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি মন্ত্রী থাকাকালীন করেছেন নিজস্ব বাহিনী। মানিকগঞ্জে নামে বেনামে অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। তার বিরুদ্ধে জমি দখল সহ নির্যাতনের অভিযোগ স্থানীয়দের। সাবেক মন্ত্রীর সব অবৈধ সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবির রিপোর্ট। গত সরকারের এমপি ও মন্ত্রী থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজ এলাকা মানিকগঞ্জে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি, বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন, মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন নিয়োগ, বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবৈধভাবে বিভিন্ন জমি কিনছে, মানুষের ভয় দেখে নিচ্ছে, তারপর আবার ওই যে ফার্ম টার্ম করছে। বিনা ভোটে এমপি হয়েছে, জনের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। সে বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। সে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমরা বাড়ি লোক আমাকে চিনে নাই, আর উনি বলছে দেশে গরিব মানুষ নাই। এরই মধ্যে আদালতের নির্দেশে জাহিদ মালেকের সব ব্যাংক হিসাব ও লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার অবৈধ অর্থ জব্দ করে সরকারি কোষাগারে জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। সরকারের উদ্যোগ নেওয়া দরকার যে আইন বহির্ভূত যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে আনা দরকার। সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা রয়েছে তাদের উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, তাদের যে নির্যাতন জুলুম করা হয়েছে, এরও দ্রুত বিচার হওয়া দরকার। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। এরপর দুই মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতির টাকায় নামে বেনামে প্রায় 12টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তার সম্পদের হিসাব বেড়েছে 11 গুণ। সময় সংবাদ, মানিকগঞ্জ। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চলবে মেট্রো রেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল 3টা থেকে, চলবে রাত 9:40 পর্যন্ত। সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেরামত শেষ হওয়ায় আজ খুলবে কাজীপাড়া স্টেশনও। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি 12 মিনিট পর রাত 9টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে 3:50 রাত 9:40 শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর 10 স্টেশন চালু হতে 1 বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র 2 মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট, কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময় সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। হোটেলের লাইসেন্স বাতিলের পরও আড়ালে চলছিল বিদেশি মদের রমরমা ব্যবসা। রাজধানীর বনানীতে অভিজাত সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় প্রায় 2 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করে তারা।
আটক হয় ম্যানেজার সহ 3 জন। থরে থরে সাজানো বিদেশি দামি মদ এবং বিয়ারের ক্যান, যার সবটাই চলে যেত ঢাকার বিভিন্ন স্থানে। একে তো এত বিপুল পরিমাণ মাদক রাখার নেই অনুমতি, তার উপর প্রতিটি কার্টনই দেশে এসেছে রাজস্ব ফাঁকি দিয়ে। বৃহস্পতিবার রাত 9টায় গোপন তথ্যের ভিত্তিতে বনানী সুইট ড্রিম হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 30 সদস্যের একটি দল প্রায় 6 ঘন্টা এই অভিযান পরিচালনা করে, উদ্ধার করে প্রায় 2 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য। আটক করা হয় মোট 3 জনকে। এখানে যেগুলো আমরা আটক করেছি এটার কোনো প্রকার কাগজপত্র তারা দেখাতে পারে নাই এবং এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে রেখেছে এবং নিচতলায় বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় এরা এটা রেখেছে, যেটা জেনারেটর হাউস, ইলেকট্রিক্যাল হাউস এখানে রেখেছে এবং 6 তলায় একটা খুব লুক্কায়িত একটা অবস্থানে রেখেছে। অভিযানে 1500 বিয়ার ক্যান, প্রায় 1000 বিদেশি মদ ও নগদ 4 লাখ টাকা উদ্ধার করা হয়। মেয়াদ থাকলে এই দ্রব্যগুলো পর্যটন কর্পোরেশনের মাধ্যমে সরকারিভাবে বিক্রি হবে। 1542 ক্যান বিয়ার এবং 984 বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালকোহল পেয়েছি। তাছাড়াও আমরা 4,44,200 টাকাও এখানে ক্যাশ পেয়েছি। এর পিছে যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় দ্রুত নিয়ে আসবো বলে আশা করছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে এবং শর্ত ভঙ্গের দায়ে হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। 42 দিন পর কর্মবিরতির আংশিক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী চিকিৎসকরা এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান। স্থানীয় সময় শুক্রবার বিকেলে একটি মিছিলের মধ্য দিয়ে কর্মবিরতির আংশিক তুলে নেওয়া হবে। এরপর শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দেবেন চিকিৎসকেরা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কলকাতা আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরির কাছাকাছি থাকা রবীন্দ্র জাদেজাকে হারিয়েছে ভারত। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে 86 রানে ফেলেছেন এই ব্যাটার। অপর প্রান্তে এখনও লড়ে যাচ্ছেন রবিচন্দ্রন আশ্বিন। দিনের শুরুতেই জোড়া উইকেট নিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন তাসকিন। এই মুহূর্তে চিদাম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। চিদাম্বরমে যেন বাংলাদেশের জন্য সুন্দর সকাল, যেমনটা প্রত্যাশা করেছিলেন হাসান মাহমুদ গতকাল প্রেস কনফারেন্সে, যে যত দ্রুত সম্ভব ইন্ডিয়াকে তিনি অল আউট করতে চান এবং 400 রানের আগেই তাদেরকে আসলে থামাতে চান। দারুণ শুরু করে দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ব্যাক টু ব্যাক তিনি 2টো উইকেট তুলে নিয়েছেন, কিছুক্ষণ আগেই ফিরিয়েছেন। তার আগে সবার আগে জাড্ডু অর্থাৎ 199 রানের যে পার্টনারশিপ গতকাল রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার যে 199 রানের পার্টনারশিপ অবশেষে তাসকিন ভেঙেছেন, আরও একটি উইকেট তুলে নিয়েছেন। এখন যত দ্রুত সম্ভব বাকি যে 2টো উইকেট রয়েছে, এক প্রান্তে না হয় রবিচন্দ্র অশ্বিন থাকুক, বাকি যে 2টো উইকেট রয়েছে সে 2টো উইকেট যদি তুলে নিতে পারে বাংলাদেশ, এবং এরপরে কিন্তু ব্যাটসম্যানদের জন্য ব্যাটিংয়ে অনেক বড় পরীক্ষা। তবে একটা ইতিবাচক খবর হচ্ছে, গতকালকে আমরা যেমনটা দেখেছিলাম যে চেন্নাইয়ের আকাশ জুড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘ ছিল, শেষ বিকেলে রোদ উঠেছিল, তবে আজকে কিন্তু সকাল থেকে একেবারে তীব্র রোদ এখানে, এবং যেই রোদে কিন্তু ব্যাটসম্যানদের জন্য ব্যাট করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। গতকাল আমরা যেমনটা দেখেছিলাম, বিশেষ করে রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যেভাবে ব্যাট করেছিলেন। যদি এখানকার আবহাওয়ার কথা বলছিলাম, এবার একটু দর্শকদের কথা বলি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে দর্শকদের লম্বা লাইন। টেস্ট ম্যাচ, ভারতের যে টেস্ট কালচার গড়ে উঠেছে তার অন্যতম প্রাণ কিন্তু এই দর্শকরা। বাংলাদেশে দেখা যায় যখন খেলা শুরু হয় স্টেডিয়াম কিন্তু একেবারে ফাঁকা থাকে, কিন্তু ভারতে কিন্তু একেবারে ব্যতিক্রম। চেন্নাইতে আমরা দেখি যে একটা টিকিটের জন্য দীর্ঘ লাইন, সকাল থেকে কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন। একটু নিরাপত্তার কথা বলতে চাই, আমরা এখানে আসার পর থেকে কিন্তু পুলিশের তেমন নিরাপত্তা দেখিনি, তবে আজ কিন্তু একেবারে ভিন্ন রকম নিরাপত্তা দেখছি। জানেন যে নানা কারণে এই সিরিজ নিয়ে ভারতের কট্টরপন্থী হিন্দুদের কিন্তু একটা হুমকি রয়েছে, তারা গোটা সিরিজ বাতিলের জন্য হুমকি তারা দিয়ে রেখেছে। তবে চেন্নাইতে প্রথম দিন, অর্থাৎ যে প্রথম দিন গতকালকে কিন্তু আমরা দেখিনি এমন নিরাপত্তা দেখিনি, কিন্তু আজ দেখছি পুরো স্টেডিয়াম নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে দেওয়া হয়েছে, এবং স্টেডিয়াম থেকে গেটে প্রবেশ করার সময় কিন্তু সবাইকে খুব বেশ কয়েক স্তর যে নিরাপত্তা তল্লাশি,
সেই নিরাপত্তা তল্লাশি পার হয়ে অর্থাৎ ভেদ করে কিন্তু দর্শকদের যেতে হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যিনি পুলিশের কর্মকর্তা রয়েছেন, তারা এই বিষয়ে আসলে স্পষ্ট কোনো মন্তব্য করেনি, জানতে চায়নি, তারা জানায়নি আসলে কোনো হুমকি রয়েছে কিনা। তবে আবার শেষ করার আগে আবারও বলছি, যত দ্রুত ভারতকে অল আউট করে দেওয়া যায় ততই কিন্তু বাংলাদেশ দলের জন্য ইতিবাচক। তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের সবশেষ আপডেট। আমরা সরাসরি যুক্ত ছিলাম চিদাম্বরম স্টেডিয়াম থেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুনামগঞ্জ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। মানিকগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সম্পদের পাহাড়, গড়ের নিজস্ব বাহিনীও। এবং পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া। আজ থেকে ছুটির দিনও চলবে মেট্রো রেল। বিকেলে খুলছে কাজীপাড়া স্টেশন। চাহিদার অনুযায়ী বাড়বে চলাচলের সময়সীমা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।